সাদা ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ বসে গেছে। ফ্লোরে পড়ে থাকাতে একটু পর পর ঘুমিয়ে উঠছে। চোখ তুলে তাকানোর শক্তিটুকু তার নেই। পরনের জামা ছিঁড়ে গেছে বেশ কিছু জায়গায়। ওড়নাটা দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে তার হাত দুটো। শরীরের বিভিন্ন জায়গায় স্কেলের দাগ, কিছু কিছু জায়গা কেটেও গেছে। মিসেস আয়ু ক্লান্ত হয়ে হাতের স্কেল ফেলে চেয়ার টেনে বসে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, তবুও তার রাগ কমেনি। আরো মারতে পারলে ভালো লাগতো। এমন সময় সেখানে উপস্থিত হয় জাংকুক। আয়ুর দিকে এক পলক তাকায় তের দিকে। বিরক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। তাড়িয়ে দিলেই তো পারো। এভাবে ড্রামা করার মানেটা কি? কাজ থেকে ফিরেছি, মা টায়ার্ড, আমি রেস্ট দরকার। আয়ু ছেলের মানে তাকায়। কি করেছে মেয়ে শোন। জাংকুক হাত উঁচু করে মাকে থামায়। ইন্টারেস্ট নেই মা, কফি দিয়ে যাও রুমে বলে জাংকুক আরেক পলক তাকায় তের দিকে। তারপর হনহনিয়ে চলে যায়। তে তাকিয়ে থাকে জাংকুকে যাওয়ার দিকে। মনে হচ্ছে একটুখানি সুখ উড়ে গেল তের পাশ দিয়ে। এবার চোখ দুটো টলটল করে উঠে তে চেষ্টা করে একটু বসার, কিন্তু কোমরে খুব বেশি ব্যথা লেগেছে তাই বসতে পারলো না। আয়ু কটমট চোখে তের দিকে তাকিয়ে কোমরে লাথি দেয়। ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগাতে তে একটু শব্দ করে কুকিয়ে ওঠে। আওয়াজ করবি না, একদম একদম জানে মেরে দেবো তোকে, চুপচাপ রুমে চলে যা বলে আয়ু যেতে নেয়। তখনই জাংকুকের রুম থেকে ভেসে আসে একটা কথা, আমার রুমে যেন কোনো আওয়াজ না আসে। তে ঠোঁট টিপে কান্না আটকায়। আয়ু ওর হাত খুলে দিয়ে চলে যায়। তে দুই হাতে মুখ আটকে ধরে যেন কোনো আওয়াজ না বের হয়। জাংকুকের নিশ্চিত অসুবিধা হবে ওর আওয়াজে। আয়ু যেতেই লিসা দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। সে তখন দরজার আড়ালে দাঁড়িয়েছিল। মায়ের ভয়ে এগিয়ে আসতে পারেনি। লিসা কাঁদতে কাঁদতে তেকে জড়িয়ে ধরতে চায়। শরীর ছেড়ে দিয়েছে তে। তে আধো আধো গলায় বলে, আমি তোর ভাইকে খুব ভালোবাসি রে। লিসার কান্নার শব্দ বের হয়ে যায়। লিসা জানে তে তার ভাইয়ের জন্য প্রাণটাও দিতে পারবে। খুব কষ্ট করে তেকে রুমে নিয়ে যায় লিসা। খাট থেকে কম্বল নামিয়ে সেটা পেঁচিয়ে দেয় তের গায়ে। তারপর দরজা বন্ধ করে দিয়ে ছুটে চলে যায় মায়ের কাছে। জাংকুক কফির মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। সুগা দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ হলো। ভাইকে পর্যবেক্ষণ করছে সে। মন পড়তে চাইছে, কিন্তু কিছুই আজ করতে না পেরে ফোঁস করে শ্বাস টেনে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়ায় জাংকুকের। হাইটে দুই ভাই সমান সমান। সুগা জাংকুকের 2 বছরের ছোট হলেও কেউ এটা বুঝবেই না। সুগা শুকনো কাশি দিয়ে জাংকুকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। জাংকুক তাকায় সুগার দিকে। মা থেকে কেন মারলো? সুগা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে। মাকে জিজ্ঞাসা কর যে। করেছিলাম, সে বলেছে তুমি মারতে বলেছ। কেন? প্রবলেম কি তোমার? জাংকুক শক্ত চোখে তাকায় সুগার দিকে। আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস হয় কি করে তোর? তোমার সাহস কি করে হয় তের গায়ে হাত তোলা? ভাই না হলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দিতাম। মাইন্ডে কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভুলে যাস না। তুমিও ভুলে যাও না। তে আমার বাকিটা শেষ করার আগে জাংকুক বলে ওঠে, তে তোর বোন, শুধুমাত্র বোন। অন্য কিছু বলা তো দূরের কথা, ভাবলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। সুগার দুপা এগিয়ে আসে। ভাইয়ের চোখে চোখ রেখে বলে, এই ভুলটা দ্বিতীয়বার করো না। একটা মেয়ের জন্য ভাইয়ের শত্রু হয়ে ওঠো না, পরিণাম খারাপ হবে। চলে যায় সুগা। জাংকুক দেয়ালে ঘুষি দেয়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সবকিছুর জন্য দায়ী ওইতে। মাঝরাত মনে হয়, চারদিকে কোনো সারা শব্দ নেই। মাঝে মধ্যে কুকুরের ডাক আর ঝিরে ঝিরে পোকার ডাক শোনা যাচ্ছে। একটু আগে খট করে দরজা খোলার শব্দ কানে এসেছে তের। শব্দহীন পায়ে কেউ তের সামনে এসে বসেছে। তে খুব ভালো করে বুঝতে পারছে কেউ একজন তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিচ্ছে। তে পিট পিট করে চোখ খুলে। লোকটা তের পাশে বসে ফার্স্ট এইড বক্স থেকে কিছু খুঁজছে। তের শুষ্ক ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে লোকটার হাতটা ধরতে ইচ্ছা করছে। তে হাত বাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটা তের ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। তে ব্যথায় আশব্দ করে ওঠে। তখন লোকটা আবার ফু দিতে থাকে ক্ষত স্থানে। মনের ক্ষত সারিয়ে দিবেন কিভাবে ডাক্তার বাবু? মনটা যে আমার আঘাতে আঘাতে মিশিয়ে যাচ্ছে। লোকটার হাত থেমে যায়। সে গম্ভীর চোখে তাকায় তের দিকে। এক ফালি রৌদ্র চোখে পড়তে ঘুমটা হালকা হয়ে যায় তের। রোদটা একদম কড়াকড়ি ভাবে চোখে পড়েছে তার। চোখ বন্ধ করে রাখা দায় হয়ে গেছে। মাথা ভারী ভারী লাগছে। আরো ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু রোদ প্রচন্ড জ্বালাতন করছে। মাথার বালিশটা মুখের উপর দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে তে, এবং ঘুমিয়েও পড়ে। গত রাতে কেউ একজন হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে ব্যথার। কপালে চুমু খেয়েছে তে। এসব স্বপ্ন দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই দরজায় টোকা পড়ে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। শান্তি থেকে একটু ঘুমাতেও পারবে না? পরপর আরো কয়েকবার টোকা পড়ে। অলস ভঙ্গিতে চোখ বন্ধ করে উঠে বসে। কোমরের ব্যথাটা এখনো রয়ে গেছে। একটু নড়াচড়া করলেই সেটা বুঝতে পারছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়।
চোখ দুটো বন্ধ করে হাঁটিয়ে হাঁটিয়ে দরজা অব্দি যায়। দরজার ভেরোনোই ছিল, তে মেলে দেয়। জাঙ্কুক তেকে দেখে ভ্রু কুচকে ফেলে। ঘুম ভাঙেনি? ধপ করে চোখ খুলেতে তাকায় জাঙ্কুকের দিকে। মনে পড়ে যায় সকালে রান্নাটা তাকেই করতে হয়। জাঙ্কুকের টিফিন বেঁধে দিতে হয়। ভয়ে বুক টিপ টিপ করতে থাকে। তে শুকনো ঢোক দিলে মাথা নিচু করে ফেলে। রিমটি নিয়ে বলতে থাকে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি বলেই জাঙ্কুকে পাশ কাটিয়ে যেতে নেয়। পারমিশন ছাড়া পা বাড়ানোর সাহস হয় কি করে? দাঁড়িয়ে যায় তে আর চোখে তাকায় এক পলক জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের রুমে ঢুকে যায়। খাটের পাশে থাকা পড়ার টেবিলে কয়েক কাতারের বই সাজানো, প্রচুর বই পড়ুয়া তে। জাঙ্কুক টেবিলের উপর থেকে ফার্স্ট এজ বক্সটা তুলে নেয়। তের বুকটা প্রশান্তিতে ভরে যায়। তার মানে সত্যি উনি এসেছিল। তে কোনো স্বপ্ন দেখেনি তো, ইমাজিন করেনি তো, এটি বাস্তবতা ছিল। কিন্তু তের এই প্রশান্তি বেশিক্ষণ টেকে না। জাঙ্কুক গম্ভীর গলায় বলে ওঠে, এটা এখানে এনেছিস কেন? আজকাল পারমিশন লাগছে না তোর? পা বড় হয়ে গেছে? ব্রু গচকে ফেলে তে। উনি আনেনি এটা? কাল উনি আসেনি এখানে? তাহলে কে এসেছিল? এত যত্ন করলো, মাথা সারিয়ে দিল কে? পৃথিবীতে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু আবিষ্কার করছিস নাকি মনে মনে? চমকে উঠে তে মাথা নিচু করে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, না না এমন কিছু না। তাহলে কেমন কিছু? এমনি সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হয়, জানিস না তুই? সময় দিলেন কোথায়? জাঙ্কুক সেটা শুনতে পায় না, শুনতেও চায় না। তার যেতে হবে, তারা আছে। থেকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে না। টি শার্ট পরেছে বিধায় দুই হাতের কালচে দাগগুলো দেখা যাচ্ছে। একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কোমরে যে ব্যথা সেটা ঢের বুঝতে পারছে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস টানে। মাইর খাওয়ার মতো কাজ করিস কেন? সাবধানে থাকতে পারিস না? অন্যের বাড়িতে থাকিস তুই, তাদের কথা মতো চলতে কি অসুবিধা? তাড়িয়ে দিলে যাবি কোথায়? তের চোখের কোণে পানি চলে আসে। প্রিয় মানুষটার থেকে অপমান নিতে কষ্ট হচ্ছে। আশ্রিতা সে লোকটা বারবার কথায় কথায় মনে করিয়ে দেয়, নাকি তোর মায়ের মতো তোরও কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে ভাগতে চাচ্ছিস? শ্বাস বন্ধ হয়ে আসে তে, দুই কান গরম হয়ে যায়। মাকে সে ঘৃণা করে, তবুও মাকে নিয়ে কেউ কিছু বললে কলেজা পড়ে যায় তার। তে দুই গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। হাতের উল্টো পিঠে পানি মুছে ফেলে। বাস্তবতা মেনে নিতে শিখ, ওয়াদা কর। মায়ের মতো যেন কেউ না বলে, যাতে সবাই বলতে বাধ্য হয় গোবরে পদ্ম ফুল তুই। সবাইকে দেখিয়ে দিতে হবে তুই একজন বেস্ট মানুষ, আর আমার মায়ের থেকে দূরে থাকবি। তুই বলার মতো কথা খুঁজে পায় না, চুপচাপ নাক টানতে থাকে। জাঙ্কুক ধর্মকে বলে ওঠে, সামনে থেকে সর, ইডিয়েটের মতো সামনে দাঁড়িয়ে থাকলে বের হবে কি করে? তে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক বেরিয়ে যায়। তে তাকিয়ে থাকে। এখনো বুকটা ধুকপুক করছে। লোকটার সামনে আসলে স্বাভাবিক থাকতে পারে না সে। সারাক্ষণ খোঁচা মারা কথা আর অপমান। আমাকে ভালোবাসবেন কবে আপনি? আমার সব অপমান কবে মুছে দেবেন? কবে একটু একটু সুখ এনে দেবেন আমার? এ হচ্ছে জাঙ্কুকের চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। তের যখন 10 বছর বয়স, তখন তের মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে যায়। তার বাবা ঢাকায় চাকরি করে। সে অবশ্য এখনো বিয়ে করেনি। মাঝে মধ্যেই আসে তেকে দেখতে। মাসে মাসে টাকা পাঠায় তের জন্য। তের মা যখন তেকে ছেড়ে চলে যায়, তারপর থেকে তের দাদি তেকে দেখতে পারে না। যার কারণে তের বাবা জাঙ্কুকদের বাসায় তেকে রেখে গেছে পড়াশোনার খাতিরে। আল থেকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না। এর কাছে কারণটা এখনো অজানা। পান থেকে চুন খসলেই মারে, বকা দেয়। তবে খুব বেশি কাজ করে না তেকে দিয়ে। তে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে বের হয়। আজকে রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু সামনে এক্সাম। একদিন মিস দিলে অনেক কিছুই মিস হয়ে যায়। সুগা ফোন দেখছে আর তাকে খাইয়ে দিচ্ছে আয়ু। এই ছেলেটাকে তিনি ভীষণ ভালোবাসে। 3 ছেলে মেয়ের মধ্যে এই ছেলে তার চোখের মণি। ছেলেকে যেমন ভালোবাসে, তেমনি ছেলেকে দেখে ভয় পায়। লিসা খাচ্ছে। তে চুপচাপ গিয়ে লিসার পাশে বসে। চোখের ইশারায় গুড মর্নিং বলে। পানি খাওয়ার জন্য ফোন থেকে চোখ তুলতে তের মিষ্টি মুখখানা চোখে পড়ে সুগার। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং তে। তে চমকে তাকায়। আরো শক্ত চোখে তাকায় তের দিকে। তে রিন্ডি নিয়ে মর্নিং বলে খেতে শুরু করে। হতাশ হয় সুগা। এভাবে মাথা নিচু করে রাখার কোনো মানে হয়? চোখে চোখ রেখে মর্নিং বলতে হয়, জানো না মেয়েটা? আয়ু থালা নিয়ে বেসিনে চলে যায়। এমনিতেই তার লেট হয়ে গেছে। সুগা তাকিয়ে আছে তের দিকে। মেয়েটাকে তার ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। আয়ু বেরিয়ে যায়। সুগা উঠে তের পাশের চেয়ারে বসে। তে কাচুমাচু হয়ে আছে। ব্যথা কমেছে? শরীর ঠিক আছে? জ্বর এসেছিল? তের কপালে হাত দিতে যায় সুগা। তের চোখ মুখ কুচকে খানিকটা পিছিয়ে যায়। বিরক্ত হয় সুগা। লিসা ঠোঁট টিপে হাসছে। আরে ইয়ার, জ্বর চেক করতে যাচ্ছিলাম, তোমার গলা টিপতে না। তে তাড়াহুড়া করে হাত ধুয়ে উঠে যায়। আমার খাওয়া শেষ বলেই ব্যাগ নিয়ে ছুটে যায় দরজার দিকে। লিসা এবার শব্দ করেই হেসে ওঠে। না ভাই, আমি বেরোচ্ছি, চল ড্রপ করে দিয়ে আসি। তোমার একটা কথা বলি, তের সাথে এরকম করো না। তোমার সাথে ওকে মানায় না। তাছাড়া জানোই তো
ও বড় ভাইয়াকে। বাকিটা শুনে না সুগা, সে ধমক দিয়ে বলে, ভার্সিটিতে যাচ্ছিস, যা, এত কথা কিসে। লিসা মুখ বাঁকিয়ে চলে যায়। প্রিয় মানুষটির হাতের মুঠোয় অন্য একটা হাত দেখে থমকে যাইতে পা দুটো থেমে যায়, তার চোখ দুটো টলমল করে ওঠে। মেয়েটা শক্ত করে ধরে আছে জাংকুকের হাত। জাংকুকের ঠোঁটের কোনো হালকা হাসি ঝুলে আছে। ভার্সিটিতে তে পায়ে হেঁটেই যায়। বাড়ি থেকে 10 মিনিট লাগে। ভার্সিটির সামনে শিশু পার্ক, সেখানে শিশু কম দেখা যায়, কিন্তু কপত কপতে দেখা বেশি মেলে। সেই শিশু পার্কের সামনে জাংকুক এবং তার সাথে একটা মেয়ে। যেতে হবে তাদের সামনে দিয়ে, তাই ওড়নাটা মাথায় তুলে নেয়। ব্যাগটা বুকের মধ্যে দিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে, যাতে জাংকুক তাকে দেখতে না পায়। জাংকুকের পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা তের হাত ধরে ফেলে জাংকুক। চমকে ওঠে তে। মেয়েটিও ভ্রু কুচকে তাকায় জাংকুকের দিকে। জাংকুক একটানে তেকে সামনে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। একা কেন? আর এত আগে কেন? ক্লাসরুম ঝাড়ু দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছিস? লজ্জায় তে নিচু মাথা আরো নিচু করে ফেলে। লোকটা সারাক্ষণ তাকে লজ্জা দিতে থাকে। একটু কি ভালো করে কথা বলা যায় না? মেয়েটা হাসি থামিয়ে জাংকুকের হাত জড়িয়ে ধরে বলে, কে এই মেয়েটা? জাংকুক তের নিচু মাথার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, প্রেয়সী। আরেক দফা চমকে ওঠেতে বড় বড় চোখে তাকায় জাংকুকের দিকে। জাংকুক বিরক্ত হয় নিজের ওপর। বুঝলাম না, ওর নাম তে, সেটাই বলেছি, না বুঝার কি আছে? আর জি। মেয়েটার চোখে মুখে প্রশ্ন। তের মনেও প্রশ্ন জেগেছে। তুমি তো প্রেয়সী বললা। জেনি, ইদানিং কানে বেশি শুনছো তুমি। আর তুই চল, তোকে ক্লাসে দিয়ে আসি। সবগুলো ক্লাসরুম একাই ঝাড়ু দিবি, এটাই তোর পানিশমেন্ট। বলে তে হাত ধরে টানতে টানতে চলে যায়। হাত ছাড়ুন ভাইয়া, কেউ দেখলে কি বলবে? জাংকুক দাঁড়িয়ে যায়, শক্ত চোখে তাকায় তের দিকে। কথা শিখে গেছিস না? থাপড়ে গাল লাল করে দেব, চুপচাপ হাঁটতে থাক। এরপরে কিছু বলার থাকে না তে। জাংকুক হাত ধরে হাঁটতে থাকে তে। আজকে বাসা গিয়ে মাকে বলবি তুই ওই বাড়িতে থাকছিস না। তোর কপালে ভাঁজ পড়ে যায়। কি বলছে লোকটা? তাহলে থাকবো কোথায়? আমি সব ঠিক করে ফেলেছি, তুই আর ওই বাড়িতে থাকছিস না। আর সুগাকে দেখে কাঁপাকাঁপি করার কি আছে স্টুপিড? নেক্সট টাইম কাঁপতে দেখলে পা ভেঙে ফেলবো তোর। তুই কি বলবে বুঝতে পারছে না, গাল ফুলিয়ে ফেলে। কোথায় থাকবে সে? একা একা থাকবে কি করে? বাবাকে কি বলবে? একে চুপ থাকতে দেখে জাংকুক আবারও বলে ওঠে, কি ওর ছোঁয়াছুঁই ভালো লাগে? এনজয় করিস? তুই ফোঁস করে শ্বাস টেনে বলে, একা থাকবো কি করে আমি? দিনে না হয় ম্যানেজ করে নেবো, কিন্তু রাতে এটাই ভাবছিলাম। রাতে আমি থাকবো না তোর সাথে। তে আর কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর কি বলার আছে? লোকটা খেপেছে আজকে, সোজা কথা বলবেই না। জাংকুকের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে, আসছে আমি, মনে রাখিস, বলে জাংকুক তের মাথার ঘুমটা আরো একটু টেনে দিয়ে ফোন রিসিভ করতে করতে চলে যায়। আচ্ছা বনু, একটা কথা বলতো, ভাইয়া কেন তেকে মারতে বলবো? ভাইয়া কেন মারতে বলবে? আম্মুর গ্লাস ভেঙেছে, তাই মেরেছে আম্মু। এসব ভাইয়া জানেও না। সুগা দাঁড়িয়ে যায়। তার মাঝে তাকে বললো তে জাংকুকের রুমে ঢুকেছিল, জাংকুকে টাচ করতে যাচ্ছিল, সেই জন্য মারতে বলেছে। তার মা তাকে মিথ্যা বললো। লিসা, এটা সত্যি? না ভাই, আমি কখনো মিথ্যা বলি না, এটা তুমিও জানো। চল, শক্ত করে ফেলে সুগা, আমার সাথে চল, আমার কাছে যাব। আয়ু ক্লাস নিচ্ছিল। ভরা ক্লাসরুমে হুড়মুড়ে ঢুকে যায় সুগা। মায়ের হাত থেকে ইতিহাস বইটা কেড়ে নেয়, সেটা ছুঁড়ে মারে বাহিরে। আয়ু শুকনো ঢোক গিলে বলে, সুগা, সিক্রেট করছো কেন? এটা আমার কাজের জায়গা। সুগা চিৎকার করে বলে ওঠে, আমাকে মিথ্যা কেন বললে? তোমার সাহস কি করে হলো থেকে মারা? আয়ু শাড়ির আঁচল টেনে থেমে থেমে বলতে যায়, আমার কথা। সুগা আয়ুকে বলতে না দিয়ে তার দিকে তেড়ে যেতেই জাংকুক সুগার হাত ধরে ফেললো। লিসা জাংকুককে কল করে সব বলেছে এবং জাংকুক ঝড়ের গতিতে চলে এসেছে। জাংকুক তাকায় সুগার দিকে, চোখ দিয়ে আগুন ঝরছে তার। ব্রো, ছেড়ে দাও আমার হাত, উনি মিথ্যা বলেছে। বলে কিনা তে তোমাকে টাচ। বাকিটা বলার আগে জাংকুক শক্ত গলায় বলে, এটা ক্লাসরুম, মাম্মা ক্লাস নিচ্ছে, বসায় চল। সুগা এবার তাকায় সবার দিকে। ইসিরে, এখানে সিক্রেট করে ফেললো। জাংকুক সুগার হাত ছেড়ে আয়ুর কাছে যায়, মায়ের দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ডোন্ট ক্রাই মাম্মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। জাংকুক মায়ের গলা জড়িয়ে ধরে স্টুডেন্টের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সরি গাইস, আমার ভাইয়ের মাথায় প্রবলেম, সরি ফর দ্যাট। আজকে মাম্মা ক্লাস নিতে পারবে না, ভালো থেকো সবাই। বলে জাংকুক আয়ুকে নিয়ে বাসায় চলে যায়। তের কানে পৌঁছে গেছে কথাটা, সে ভয়ে কাঁপছে। আজকে তাকে মার খেতে হবে। জীবনটা এমন কেন? এত অশান্তিতে বাঁচা যায়। সে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। তখনই জাংকুক আর সুগার কথা শুনে ফেলে। আর চেয়ারে বসে আছে কপালে হাত দিয়ে। সে নিজের রুম থেকে উকি দিয়ে দেখছে, বের হওয়ার সাহস নেই তার। সুগার প্রতি বিরক্ত সে। কেন এমন করলো? শান্তিতে থাকতে দিবেন নাকি? জাংকুক আয়ুকে সামনে এনে দাঁড় করায় এবং বলে, তেকে নিয়ে তো প্রবলেম হচ্ছে, আমি তেকে দাদু বাড়িতে রেখে আসবো।
আয়ু তাকায় ছেলের দিকে। বেশ কয়েক বছর হলো সে শ্বশুরবাড়ি ছেড়েছে, ছেলে মেয়েদের ওই বাড়িতে যেতে দেয় না। তের মা চলে যাওয়ার পরে দাদি প্রিয়াঙ্কা তাকে দেখতে পায় না, তাই যে হোক মেয়েকে আয়ুর কাছেই দিয়ে গিয়েছে যাতে একটু ভালো থাকতে পারে। সুগা এগিয়ে এসে বলে, এখানেই থাকবে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে বলে, থাকবে না এখানে, রোজ রোজ ঝামেলা আমি মেনে নেব না, শান্তি চাই আমার। তে ওই বাড়ি থেকে ভার্সিটিতে আসবে কি করে? আমি কোলে করে আনবো। আয়ু শক্ত চোখে তাকায় দু ছেলের দিকে। আসলে জাঙ্কুক এটা বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আয়ু বলে ওঠে, হ্যাঁ ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি আর সহ্য করতে পারছি না। সুগা দাঁত কটমট করে মায়ের দিকে এগিয়ে যায়। কেন সহ্য করতে পারো না? মাথায় বসে আছো তোমার? জাঙ্কুক আর ওদিকে নজর দেয় না, সে চলে যায় তের রুমে। তে খাটের উপর বসে আছে। জাঙ্কুক রুমে ঢুকে তের পাশে বসে বলে, জলদি লাগেজ গুছিয়ে নে, আমার কাছাকাছি রাখা যেত না ডাক্তার সাহেব? জাঙ্কুক তাকায় তের দিকে। তের কোমরে হাত রেখে তাকে একটানে কাছে নিয়ে আসে। এতটা কাছাকাছি? তে জোরে জোরে মাথা নাড়ায়, দু হাতে জাঙ্কুককে দূরে ঠেলে দেয়। জাঙ্কুক তের মুখে ফু দিয়ে ছেড়ে দেয়। তের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। রিল্যাক্স, কিছু হয়নি, তোমার কথা শুন। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে। তখনই সুগা চলে আসে। দুজনের মাঝখানে ধপ করে বসে পড়ে। জাঙ্কুক বিরক্ত হয়। তে উঠে যায়, আলমারির উপর থেকে লাগেজ নামাতে থাকে। সুগা তের দিকে তাকিয়ে বলে, থেকে যাও না তে, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, এমন ভাবে বলছিস যেন সারাক্ষণ তে তোর সাথে চিপকে থাকে। ডাক্তারের কাজ পেশেন্ট দেখা, এখানে কি তোমার ভাইয়া? বুড়ো হয়ে গেছো, চুল সাদা হয়ে গেছে তোমার, বিয়ে শাদী করো। আমার রাস্তা ক্লিয়ার করে দাও না প্লিজ ইয়ার। জাঙ্কুক দাঁড়িয়ে যায়। যাচ্ছ ভাইয়া? ঠিক আছে যাও, আমি তের সাথে রিল্যাক্স একটু কথা বলি। জাঙ্কুক সুগার কলার টেনে দাঁড় করায়, তারপর টানতে টানতে নিয়ে যায়। সুগা এটা ওটা বলতে থাকে, কিন্তু জাঙ্কুক শোনেও না। তে দীর্ঘ শ্বাস ফেলে। লাগেজ গুছিয়ে নিচে নেমে আসে। জাঙ্কুক দেখে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাস্তায় আগে থেকে রিক্সা দাঁড়িয়েছিল। প্রথমে লাগেজ তোলে জাঙ্কুক, তারপর নিজে বসে এবং তের হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। পরন্ত বিকেল, ফুরফুরে হাওয়া বইছে, বর্ষার মৌসুম। রিক্সায় শহর পেরিয়ে গ্রামে ঢুকেছে। দুই ধার পানিতে টলমল করছে, রাস্তা ছুঁই ছুঁই পানি। মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছে তেদের রিক্সা। তে চারপাশের সৌন্দর্য উপভোগ না করে জাঙ্কুককে দেখছে। লোকটাকে এত ভালো লাগে কেন তার? এই যে ইচ্ছা করছে লোকটার হাত জোড়া শক্ত করে কাঁধে মাথা রাখতে, কিন্তু সাহস গোলাচ্ছে না। জাঙ্কুককে ভার্সিটিতে ওই মেয়ের সাথে দেখে কথাটা মনে করতে তের মনটা খারাপ হয়ে গেল। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আচ্ছা ভার্সিটিতে ওই মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড ছিল? জাঙ্কুক তাকায় না তের দিকে। নিজের বড়শালী হাত ধারা তের ছোট হাত জোড়া মুঠো করে ধরে। নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে জবাব দেয়, তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। সে চমকে ওঠে। সে কি ঠিক শুনে? জাঙ্কুকের দিকে আরেকটু চেপে বসে, কানটা এগিয়ে দেয় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকায় তের দিকে। জাঙ্কুক অন্য হাত দিয়ে তের কান টেনে ধরে। ব্যাস, অনুভূতির জ্বর থেকে বেরিয়ে আসে তে। যে হোক, বাবা মায়ের বড় ছেলে, এলাকার বাজারে কাপড়ের দোকান করে। 3 ভাই আর 1 বোন তারা। তার বয়স যখন 14 বছর, তার বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে একটা পা হারায়। সংসারের হাল ধরতে হয় জেহবকে। ছোট দুটো ভাই বোনের পড়ালেখায়, বাবার চিকিৎসা, সবকিছুর দায়িত্বই তার। ছোট বয়সে সংসার হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় জেহব। বাবার প্রচুর জমি জমা ছিল, কিন্তু সে চাষাবাদ করতে জানত। শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে। এলাকার বাজারে দুটো কাপড়ের দোকান দেয়, আর বাকি জমিগুলো বছরের চুক্তিতে বিক্রি করে। এভাবে সংসার চলতে থাকে তাদের। ছোট ভাই দুটোকে বিয়ে পাশ করেছে। বোনটাকে ইন্টার পাশ করার পরে নিজের চাচাতো ভাইয়ের সাথেই বিয়ে দিয়েছে। অশিক্ষিত রয়ে গেছেন কেবল তিনি। তারপর বাবা মায়ের পছন্দে বিয়ে করে এইচএসসি শিক্ষার্থী সানাকে। 2 বছর ঘুরতেই তের মা সুখবর দেয় সবাইকে, সে মা হতে চলেছে। বাড়িটা খুশিতে ভরে ওঠে। বছর ঘুরতেই কোল জোরে আসে তে। এই সুখের সংসারে আগুন লাগে যখন আয়ু কলেজে চাকরি পায়। তের মাও কেমন বদলে যেতে থাকে। পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে। সবাই বুঝতে পারতো, কিন্তু কেউ কিছু বলতো না। এই না বলাটাই কাল হয়ে দাঁড়ায়। বাড়ির সামনে রিক্সা থামে। অটোতে আসলে আরো আগে আসা যেত, কিন্তু জাঙ্কুক ইচ্ছা করেই রিক্সা নিয়েছে তের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। জাঙ্কুকের তে দাদু বাড়িতে এসে পড়েছে। সবার সঙ্গে কুশল বিনিময় করে দুপুরে খাবার টেবিলে খেতে বসেছে। এর মাঝে সুগা এসে বলল, হাই এভরিওয়ান, আই নো তে তুমি আমাকে মিস করেছো তাই না? তাই তুমি তোমার কাছে চলে এসেছি। মিস করার আর কোনো অপশনই রাখিনি। স্টপ ইট ইডিয়েট, তোর বকবকারের জন্য খেতে অসুবিধা হচ্ছে।
ধমক খেয়ে সুগা ভেঙচি কাটে। সবার আগে খাওয়া শেষ হয়তে সে হাত ধুয়ে চলে যায় তার রুমে। তের জন্য একটা রুম আগে থেকেই ছিল। তে এসে বিছানার গা এলিয়ে দেয়। ওই খাতাগুলো লাগেজ থেকে বের করা হয়নি, এখন বের করতে ইচ্ছা করছে না। তবে তে জানে একটু পরে জাঙ্কুক ঠিক লাগেজ টেনে নিয়ে আসবে তার রুমে, একে একে বইগুলো সাজিয়ে দেবে তার টেবিলে। এসব ভাবতে ভাবতে তের চোখ লেগে আসে। তখনই জাঙ্কুক লাগেজ নিয়ে আবার তের রুমে ঢোকে। খানিকটা শব্দ করে দরজা খুলতেই তে ঘুম ছুটে যায়। সে এক লাফে উঠে বসে। জাঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে লাগেজ টেনে পড়ার টেবিলের সামনে নেয়। একে একে বইগুলো সাজিয়ে রাখতে থাকে। তে গালে হাত দিয়ে দেখছে তাকে। সুগা তার মাকে ফোন করে বলে, মা আমি বিয়ে করতে যাচ্ছি, যদি তুমি ছেলের বউ দেখতে চাও তাহলে দাদু বাড়ি চলে এসো তাড়াতাড়ি। বলেই ফোনটা কেটে দেয়। মিসেস আয়ু আর আগে কটমট করতে করতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। মিসেস আয়ু সুগার সামনে গিয়ে দাঁড়ায়। বউ না কি জানি দেখাবা। সুগা মাথা ঝুলকাতে ঝুলকাতে বলে, বউ দেখে তুমি সেন্সলেস হয়ে যাবে না? আমার বউয়ের রূপের আগুনে যদি তুমি চলে যাও, আমি তোমার মা হই, ঠিক করে কথা বলো। আমার বউয়ের তো তুমি শাশুড়ি হবে। মা তুমি এসো আমার সাথে, ও পাগল হয়ে গেছে, ওর কথা কান দিতে হবে না। আয়ু আজকে থেকে যাবে এখানে, না থেকে উপায় নেই, রাত হয়ে গেছে। তাছাড়া দুই ছেলেকে বাঘের গুহায় রেখে সে কিছুতেই যাবে না। ছেলেদের সাথে নিয়ে এবারে ছাড়বেন তিনি। রাতে সবাই বসে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। তখনই সুগা দাঁড়িয়ে ওঠে। আমি তেকে বিয়ে করতে চাই। সবাই স্তব্ধ হয়ে যায় সুগার কথা। তে চোখ বড় বড় করে সুগার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে সে নিজের মধ্যে নেই। ভালোবাসা হারিয়ে ফেলার ভয় মনের মধ্যে জেগে উঠেছে। গলা শুকিয়ে যাচ্ছে। বাড়ির সবাই যদি রাজি হয়ে যায় তখন কি করবে জাঙ্কুক? আয়ু দাঁড়িয়ে যায়। সুগা, পাগলামির একটা লিমিট থাকা দরকার। মাম্মা রিল্যাক্স, পাগলামি তো এখনো কিছুই দেখলে না, জাস্ট ওয়েট এন্ড সি। নামজুন হেসে ফেলে। নিজের জায়গা থেকে উঠে ছেলের পাশে এসে বসে। আমার বাজান প্রথমবার তার ইচ্ছার কথা জানিয়েছে, আর আমি তা পূরণ করবো না? ধুমধাম করে বিয়ে দেবো তোমাদের। তে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুক কেন কিছু বলছে না। আর তেরে এসে বলে, এই মেয়েকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে তুমি। তুমি যে ভীতু মাম্মা, সুইসাইড তোমাকে দিয়ে হবে না। আরও ভাষা হারিয়ে ফেলে। তে এখন আর চুপ থাকতে পারে না। সে মনে মনে কথা সাজিয়ে নেয়। দাদা চাচার মুখের উপর কথা বলার সাহস তার নেই, তবু আজ বলতে হবে। সারা জীবনের প্রশ্ন এটা, চুপ থেকে অন্যায় প্রশ্রয় দেবে না। তার জীবন এটা, বাকিদের সিদ্ধান্তে নিজের ভালোবাসা হারাতে পারবে না সে। তে কিছু বলতে যাবে তার আগে সুগা আবার বলল, তুমি আমার ভালোবাসাতে তোমাকে সারা জীবন ভালো রাখার প্রতিজ্ঞা নিয়েছি আমি। আমার জীবন বিসর্জন দিয়ে হলেও তোমাকে ভালো রাখবো। তুমি আমাতেই ভালো থাকবে, কারণ আমি কাপুরুষ নই। শেষের কথাটা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আই এম সরি বড় বাবা, আমি বিয়েটা করতে পারবো না। সবাই অনার্সে ভর্তি হয়েছি, এখনই বিয়ের পাড়া মাথায় নিতে চাই না। তাছাড়া আমার সুগা ভাইকে পছন্দ না, তাকে আমি আমার ভাই মনে করি, আর ভাইয়ের সাথে বিয়ে ইম্পসিবল। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এই যাত্রা বেঁচে গেল। তে বলে ওঠে, বড় বাবা আমার এসব শুনতে চাচ্ছি না, আশা করি তুমি আমায় বুঝবে। বলেই তে তার রুমে চলে যায়। আয়ু ছিলেন হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়ে। স্কুল কলেজ সব জায়গায় তার চঞ্চলতার জন্য বেশ পরিচিত ছিল। 16 বছর বয়সে তার জীবনে প্রথম প্রেম আসে। এক কথায় মুগ্ধ হয়ে যায় সে। 2 ব্যাচ সিনিয়র ছিল যেই হোক। আয়ু রোজ তাকে দেখতো, স্বপ্ন সাজাতো, কিন্তু মনের কথা কাউকে বলতো না, এমনকি তার বান্ধবীদেরও না। যাই হোক, আয়ুর সাথে একদিন নিজ থেকেই কথা বলে, ভাব জমায়, বন্ধুত্ব করে। আয়ু ভেবেছিল তাকে বুঝি পছন্দ করে, তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। একদিন যে হোক আয়ুকে বলে তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে, ঠিকানা দিতে এবং বাবার নাম্বার দিতে। আয়ু সেদিন ভীষণ খুশি হয়েছিল, ভাগ্যকে বারবার শুকরিয়া জানাচ্ছিল। পরের দিন যে হোক তার পরিবার নিয়ে আয়ুকে দেখতে যায়। লাল টুকটুকে শাড়ি পরেছিল আয়ু, মুখে ছিল লজ্জার আভা। কিন্তু তখনই জানতে পারলো যে আসলে তার বড় ভাইয়ের জন্য আয়ুর বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে। আয়ুর বাবা মাও অমত করে না, এত ভালো সম্বন্ধ অমত করবে কি করে? বিয়ে হয়ে যায় আয়ুর, চলে যায় শ্বশুর বাড়ি। মনের মধ্যে একজনকে দেখে আরেকজনের সাথে সংসার করতে থাকে। তার চঞ্চলতা মিলিয়ে যায়, সে হয়ে ওঠে গম্ভীর, রাগী, বদমেজাজি। কিন্তু যখন যেহবের বিয়ে হয়, চোখের সামনে বউয়ের সাথে খুনসুটি করে, তাদের ভালোবাসা সহ্য করতে পারছিল না আয়ু। আরেমকে অনেকবার বলেছে চলো না আমরা আলাদা থাকি, কিন্তু আরেম তার কথা শুনেনি। ডিপ্রেশন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল আয়ুকে। কাউকে বলতে পারেনি মনের কথা, কাউকে বোঝাতেও পারেনি তার পরিস্থিতি। একা একা তোমরা বসে পড়েছে। লিসার জন্মের পরেই চাকরি পেয়েছিল আয়ু, ভালো টাকা, বেতন। এবার একটু শান্তি দরকার, তাই সে অযথা ঝগড়া না করে ছেলে মেয়ে নিয়ে বাড়ি জমিয়েছিল শহরে।
নামজুম তারপর থেকে আরুর সাথে সেভাবে যোগাযোগ করেনি, কখনো জিজ্ঞাসাও করেনি কেমন আছো। ফোন দিলে ছেলেমেয়েদের কথা জিজ্ঞাসা করতো। সুগা মায়ের ডায়েরিটা বন্ধ করে ফেলে, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। উপর দিকে জাঙ্কুক ডেকে নিয়ে কাজে অফিসের সামনে চলে যায়। গাড়ি থামতে অবাক হয়ে যায়, তার মানে জাঙ্কুক আজকে তাকে বিয়ে করবে। জাঙ্কুক আর তের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে আর আধা ঘন্টা আগে। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে আয়ুর সাথে কথা বলছে, তার চোখ মুখ শুকনো, বোঝা যাচ্ছে মাকে ঠকিয়ে সে অনুতপ্ত। হেরে গেছে সে ভালোবাসার কাছে। প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। সেই মুহূর্তে বিয়ে ছাড়া ভালোবাসা ধরে রাখার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। কক্সবাজার থেকে ঘুরে এসে মায়ের পা জড়িয়ে ক্ষমা চেয়ে সে। ফেসবুকে বেশ কয়েকদিন যাবৎ একটা মেয়ে সুগাকে বিরক্ত হয়ে যাচ্ছে। মেসেজের উপর মেসেজ, রিপ্লাই দিতে লেট হলেই কল, প্রতিটা পোস্টেই কমেন্ট, একটা আইডি ব্লক করলে আরেকটা আইডি হাজির। গতকাল রাতে মেয়েটার প্রবলেম জিজ্ঞাসা করতে সে বলেছে মিট করবে। সুগা রাজি হয়েছে, দেখা করতে এসেছে মেয়েটার সাথে। আধা ঘন্টা আগে সুগা এসে রেস্টুরেন্টে বসেছে, এখনো মেয়েটার আসার নাম নেই। 2 মগ কফি শেষ করেছে ইতিমধ্যে, এবার আর ধৈর্য পড়াচ্ছে না। তাই সে পরনের ব্ল্যাক শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে যায়। চলে যাবে এখন এখান থেকে। এক পা বাড়াতেই তার সামনে হুমড়িয়ে একটা মেয়ে এসে দাঁড়ায়। গোল গোল চোখ করে সুগার দিকে তাকিয়ে আছে। বয়স কত হবে? 16 কি 17? চিপচিপে গায়ের গরম, গোলগাল মুখখানা, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে। শার্টের নিচে সাদা টি শার্ট, একদম সোফার সাথে ম্যাচিং করে। জুতো আর সানগ্লাস পর্যন্ত সোফার সাথে ম্যাচিং করে পড়েছে। সুগা পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলে, হু আর ইউ? মেয়েটা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলে, জিমিন, আপনাকে ফেসবুকে ডিস্টার্ব আমি করি। সুগা অবাক হয়ে তাকিয়ে থাকে। ডিস্টার্ব করে, তা আবার বড় গলায় বলছে। সুগা পায়ের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসে পড়ে। জিমিনও কম নয়, সেও সুগার মতো বসে। বেজায় বিরক্ত সুগা, কোন পাগলের পাল্লা পড়লো সে? পা নামিয়ে বসে সুগা। জিমিনও তাই করে। সুগা 2 হাতে টেবিলের উপর রেখে জিমিনের চোখে চোখ রেখে বলে, প্রবলেম কি? আই এম ইন লাভ উইথ ইউ। সুগা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ভালোবাসা সে চায় না। জীবনে একটা মেয়েকে ভালো রেখেছে, তাকে নিজের ভাইয়ের বউ হিসেবে দেখতে হবে। আবার দ্বিতীয় কাউকে ভালো লাগলে না জানি কি হিসেবে দেখতে হয়। ভালোবাসা বড্ড ভয় পায় সুগা। জিমিন আবার বলে ওঠে, আমি কিন্তু ফালতু মেয়ে না। আমার আপনাকে ভালো লেগেছে মানে আমার আপনাকেই লাগবে, অ্যাট এনি কস্ট। সুগা অবাক হয়ে ভ্রু কুঁচকে ফেলে। কি বলে এই মেয়ে? একটু ভয় করছে না তার? বাড়ি যাও, বিয়ে কবে করবেন বলুন, তারপর বাড়ি যাবো। সুগা হেসে ফেলে। জিমিন সুগার সেই সুন্দর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সুগা নিজের চাকরা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, বাসায় যাও, রাতে কল করবো, রাত আসুক আগে বলে সুগা চলে যায়। কক্সবাজারের সুন্দর একটা রিসর্টে উঠেছে জাঙ্কুক দেখে নিয়ে। সুন্দর করে খাটটা সাজানো হয়েছে, দামি দামি ফুল, মোমবাতি, বেলুন সবকিছু দিয়ে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে খাটটা। জাঙ্কুক অবশ্য এসবের কিছুই জানতো না, প্ল্যানিংও ছিল না। সে তো টেনশনে মরছে, মাকে কিভাবে মানাবে। রুমে ঢুকতেই থমকে যায়, চারদিকে নজর বোলাতে থাকে। এতটাতে আশাও করেনি। তার ধারণা ছিল জাঙ্কুক 2টো রুম নেবে, কিন্তু হলো উল্টো। জাঙ্কুক দরজা আটকে বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে সোফায় থপ করে বসে পড়ে। টায়ার্ড লাগছে তার, সাথে অন্যরকম অনুভূতি। এক পাশে কাঁচামুচু হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় সে নুয়ে যাচ্ছে। তখনই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে ভাই নামটা জল করছে। জাঙ্কুক কল রিসিভ করে। উপাস থেকে ভেসে আসে সুগার হাসি মাখা কণ্ঠ। ব্রো, সারপ্রাইজটা দারুণ হয়েছে না? জাঙ্কুক হালকা হাসে, তবে সেটা সুগাকে বুঝতে দেয় না। সুগা আবার বলে, আমি জানতাম তুমি কিপটা, ভাষণ না সাজিয়ে চাচ্চু বানিয়ে ফেলবে আমায়, তাই একটু কষ্ট করলাম। বাই দ্য ওয়ে, মাম্মাকে বলে দিয়েছি তোমাদের বিয়ের কথা। জাঙ্কুক চমকে ওঠে, মুখটা কাঁপছে তার। রিল্যাক্স ব্রো, মাম্মা ঠিক আছে, আমি বুঝিয়েছি, সে বুঝেছে। এত ভীতু কেন তুমি? ভালোবাসলে ভয় পেতে হয় না। দেখে পেয়েছো তুমি, ভয়কে জয় করো। মাম্মা খেয়েছে? খেয়েছে। ব্রো, আমি একটা মেয়েকে পেয়ে গেছি, নাম জিমিন। জানো, আমার সাথে ম্যাচিং করে ড্রেস আপও পরে। কেমন পাগল বলো? জাঙ্কুক এবার শব্দ করে হেসে ওঠে। সুগাও হাসে, গম্ভীর গলায় বলে, তোমরা ভালো থেকো ভাইয়া, খুব ভালো থেকো বলেই কল কেটে দেয়। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে, ভাইয়ের মধ্যগতি বোঝান আসে। জাঙ্কুক এবার তের দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কোমল সুরে বলে, তে চমকে চোখ ফিরে নেয়, মাথা নিচু করে ছোট করে জবাব দেয়, ব্যাগে শাড়ি আছে একটা, পরে আয়। তে মাথা নাড়িয়ে ব্যাগ থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। জাঙ্কুক এই ফাঁকে নামজনের সাথে কথা বলে নেয়। সুন্দর করে শাড়ি পরে বের হয়তে
জাঙ্কুক ততক্ষণে চেঞ্জ করে নিয়েছে। তে বের হতে জাঙ্কুকের চোখ আটকে যায়। কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে দেখে। শাড়িটা সে কিনেছিল অনেক দিন আগে, এই দিনটার জন্য তুলে রেখেছিল। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এগিয়ে আসে, কোলে তুলে নেয় তেকে। দুই হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেতে জাঙ্কুক নেশানো গলায় বলে, বড্ড বেশি ভালোবাসি তোকে, ট্রাস্ট মি। আজকের পর থেকে তোকে কখনো কাঁদতে দেব না। তে মাথা রাখে জাঙ্কুকের বুকে। এখানেই শান্তি মেলে তার। জাঙ্কুক থেকে বিছানায় বসিয়ে দেয়, হাত বাড়িয়ে লাইট বন্ধ করে ফেলে। উন্নত পায় দুজন মানুষের দীর্ঘদিনের অপেক্ষা। শুরু হয় নতুন জীবন। সে জীবনে দুজন দুজনকে ভালো রাখার দায়িত্ব প্রতিজ্ঞাবদ্ধ। বহু বছর পরে আয়ুর ফোনের স্ক্রিনে নামজনের নামটা ঝলঝল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে খাতা দেখতে থাকা আয়ু থমকে যায়। বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। লিসাকে ফোন কিনে দেওয়ার পর থেকে আয়ুর নাম্বারে কখনোই নামজনের কল আসেনি। আগে মাঝে মধ্যে করতো, ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করে কল কেটে দিত। আয়ুর চোখ দুটো টলমল করে ওঠে। কাঁপাকাঁপি হাতে কলটা রিসিভ করে। ফোন কানে নিতে ওপাশ থেকে ভেসে আসে একটা গম্ভীর কণ্ঠ। কেমন আছো আয়ু? কেমন আছো কথাটাই আয়ুর বুকটাকে অশান্ত করে দিয়েছে। কথা বলবে না? আয়ু এবার জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে, ভালো আছি। ছেলে বিয়ে করে নিয়েছে জানো? মেনে নেবে না? উপায় নেই। নামজুন দীর্ঘ শ্বাস ফেলে। সবটা জানে তিনি। চাপা স্বভাবের আয়ুর মনের খবর বুঝতে পেরেছিলেন, তাই সে আয়ুকে ফিরিয়ে নেয়নি। নামজুন আবার বলে ওঠে, এই বাড়িতে থাকতে হবে না, আমি না হয় মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো তোমাদের। আমি তো তোমার স্বামী, অতীত নিয়ে আর কতদিন? আপনি আমায় সুযোগ দেননি, আমায় আগলে রাখেননি, আমাকে বোঝাননি। নামজুন হাসে। অভিযোগ মিথ্যা না, বোঝাতে পারতেন তিনি। ছেলের বউ নিয়ে বাড়ি ফেরার আগে বাড়িতে ফিরে এসো, আমি আসছি তোমায় নিতে। আমি জবাব দেয় না। নামজুন কল কেটে দেয়। সুগা মুচকি হাসে। সে মাকে বুঝিয়েছে যেটা হয়েছে সেটা নিচ্ছক দুর্ঘটনা। দুর্ঘটনা মনে রাখতে হয়, তবে পুষতে হয় না। তোদের পরিবারটা সুন্দর হওয়া দরকার, শান্তি দরকার। এভাবে আর কতদিন? একদিন তো পৃথিবী ছাড়তেই হবে, তবে ভালোবেসে সবাই একসাথে থাকলে ক্ষতি কি? আয়ু ছেলের কথা বুঝেছে। তাছাড়া তিনি নিজেও ক্লান্ত হয়ে গেছে। সেও শান্তির অভাবে ভুগছে। তারপর একটু শান্তি দরকার। জীবন বাড়ি আজকে সুন্দর করে সাজানো হয়েছে। সুগা ফুলের দোকান থেকে ফুল কিনে ফিরছিল, তখনই দেখতে পায় জিমিন আর লিসা তার পিছু নিয়েছে। সুগা কড়া গলায় ডাকে লিসাকে। লিসা চমকে ওঠে। জিমিন একগাল হেসে এগিয়ে আসে। ভালো আছেন? ননদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম। লিসা মাথা নিচু করে আছে। তুই একে আমার ইনফরমেশন দিস? হ্যাঁ দেয় তো। অ্যাকচুয়ালি ওর আমাকে ভাবি হিসেবে খুব ভালো লেগেছে। শ্বশুর বাড়িতে চলো বলেই সুগা হাঁটতে থাকে। জিমিন লাফিয়ে ওঠে। সুগা তাকে পছন্দ করেছে। জিমিন দৌড়ে সুগার পাশাপাশি যায়। জাঙ্কুক আয়ুকে অনেকবার সরি বলেছে। আয়ু মুচকি হেসে জাঙ্কুকের কপালে চুমু খেয়েছে। সুগার সাথে জিমিনকে দেখে সবাই অবাক হয়ে যায়। সুগা জিমিনকে আয়ুর সামনে দাঁড় করিয়ে বলে, মাম্মা চলবে? আয়ু মুচকি হেসে জিমিনের মাথা হাত বুলিয়ে দেয়। জিমিন জড়িয়ে ধরে আয়ুকে। অবশেষে তাদের পরিবারটা পরিপূর্ণ হয়। সবাই একসাথে মেতে ওঠে।